বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলামিন। বেসিং একাডেমির আজকের চতুর্থ অধ্যায় কাজ শক্তি চ্যাপ্টারে ক্ষমতা চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি চ্যাপ্টারটা। যে গত ক্লাসে যে জিনিসগুলো মিস ছিল আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে যে শক্তি সংরক্ষণশীলতা নীতি, এই কথাটার সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত আর কি। জিনিসটা কি যে কোনো একটা বস্তুর মধ্যে যে সঞ্চিত শক্তি আছে এটা অলওয়েজ কি থাকবে, স্থির থাকবে, এটা কখনো কি হবে না, ঠিক আছে, ধ্বংস হবে না আর কি। শক্তির সৃষ্টি বা ধ্বংস হবে না। এটা কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর সম্ভব, স্থির না, রূপান্তর হবে আর কি। আমি শুরুর কথাটা একটু উল্টাপাল্টা করলাম ইচ্ছা করে, যাতে হচ্ছে তোমার মনোযোগটা বুঝে আর কি। শক্তিটা রূপান্তর হবে, মনে করো তাপ শক্তি আলোক শক্তিতে, আলোক শক্তি তাপ শক্তিতে, ঠিক আছে। তারপর যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এরকম ভাবে শক্তিটা কি হবে, রূপান্তর হবে। যেমন বিদ্যুৎ শক্তি থেকে তোমার কি হচ্ছে, একটা ফ্যানের মোটর ঘুরে, তো মোটর গুলো আমরা কি পাই, বাতাস পাই, এরকম রূপান্তর হবে। কিন্তু শক্তি কি হবে না, সৃষ্টি বা ধ্বংস নয়। তো এটা কিভাবে প্রমাণ করা যায়? এটা মুক্তভাবে একটা পরন্ত বস্তু দিয়ে, মুক্তভাবে পরন্ত বস্তুর সংরক্ষণশীলতা নীতি দিয়ে এটা প্রমাণ করা যায়। এটা আমরা গত ক্লাসে প্রমাণটা বলছিলাম, আজকে একটু রিভিশন দিই। মনে করো একটা বস্তু, ভূমি হচ্ছে এই জায়গাটা, ভূমি বেস। তো ভূমি থেকে এই যে নিচের জায়গাটা হচ্ছে তোমার ভূমি। তো ভূমি থেকে মনে করো এই উচ্চতায় একটা বস্তুকে উঠায় এই বিন্দুতে রাখছে। আমরা জানি কোন একটা বস্তু থেকে যদি এই উচ্চতায় উঠায় এই বিন্দুতে রাখে, তার বিভব শক্তি কি হয়, mgh। তার বিভব শক্তি হচ্ছে mgh, এটা তোমরা সবাই জানো। আর মানে এই বিন্দুতে যখন একটা বস্তু রাখা হয়েছে, এটা স্থির বস্তু, তো স্থির বস্তুর গতিশক্তি কি হয়, এটা হচ্ছে বিভব। এটা হচ্ছে বিভব শক্তি হচ্ছে এটা। আর স্থির বস্তুর ক্ষেত্রে তোমার গতিশক্তি কত হয়, গতিশক্তি হচ্ছে শূন্য। স্থির বস্তুর গতিশক্তি কত, শূন্য। এই এ বিন্দুতে, এটা হচ্ছে এই বিন্দুর ক্ষেত্রে আর কি, ঠিক আছে। এই বিন্দুতে হচ্ছে এরকম আর কি গতিশক্তি, এরকম। আর এটা যখন একটু একটু পরে আবার বস্তুটা যখন নিচের দিকে নাইমা, মনে করো বি বিন্দুতে আসছে, তখন এটার মধ্যে বিভব শক্তিও আছে, গতি শক্তি আছে। তারপরে সি বিন্দুতে আসবে, এরকম আর কি। এটা তোমরা এখান থেকে দেখতে পারো, এখানে একটা নোট ছিল, নোটটা থেকে দেখো যে এম্বরের একটা বস্তুকে, ঠিক আছে, এই উচ্চতায় এ বিন্দুতে রাখা হয়েছে। এই যে এই উচ্চতায় এ বিন্দুতে রাখা হয়েছে এম্বরের একটা বস্তুকে। সি বিন্দু হতে এ বিন্দুর উচ্চতা, এই যে সি বিন্দু আর কি, সি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ। আর বি বিন্দু থেকে উচ্চতা হচ্ছে এক্স। এই এ বি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতাটা কতটুকু, এক্স। দেখো এই দূরত্বটা হচ্ছে এক্স। আর সি বিন্দু হতে বি বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স। স্বাভাবিক ব্যাপার, পুরোটা যদি এইচ হয়, এটা যদি এক্স হয়, তাহলে বাকিটা কি হবো, এইচ মাইনাস এক্স হইব। এখন এ বিন্দুতে বিভব শক্তি কত, দেখো এই বিন্দুতে যেহেতু একটা বস্তু নিচে থেকে উপরে উঠায় রাখছে, এ বিন্দুতে বস্তুটা বিভব শক্তি হচ্ছে ইপি, পুরো শক্তিটা মূলত বিভব শক্তি আকারে জমা আছে mgh। আর গতি শক্তি হচ্ছে ই কে। পি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, বুঝতে পারছো। আর কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। গতি শক্তি মানে কি, কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার, কাইনেটিক ই কে, কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার জিরো। কেন, বস্তুটা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে। স্বাভাবিকভাবে এটা উপরে যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে, সবসময় মনে রাখবে সর্বোচ্চ উচ্চতায় আদি বেগ ইউ হচ্ছে শূন্য, বস্তু স্থির অবস্থায় থাকে, বুঝছো। সর্বোচ্চ উচ্চতায়, ঠিক আছে, এটা বস্তু স্থির অবস্থায় থাকে আর কি। এটা হচ্ছে কথা আর কি। সর্ব আদি বেগ না, শেষ বেগ শূন্য আর কি। তো বস্তু সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য। বি বি ইউন। এখন দেখো মূল শক্তি কি দিব, যে কোনো একটা বস্তুর মূল শক্তি হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। তো এদের যোগ করলে কত হয়েছে, mgh। যোগ করলে কত হয়েছে, mgh প্লাস হচ্ছে জিরো। দেখো তাহলে কত, mgh। এখন বি বিন্দুতে যদি আমরা মাপি, তাহলে কি পাবো, mgh ই পাবো। এই বিন্দুতে যেমন আমরা mgh পাইছি, বি বিন্দুতেও কি পাবো, mgh পাবো। এবং সি বিন্দুতে আমরা কি পাবো, mgh ই পাবো। এই জিনিসটা দেখা গেছে, এর বাইরে আর কিছু না। তো বি বিন্দুতে mgh কিভাবে পাবো, বি বিন্দুতে গতি শক্তিগত বিভব শক্তিগত mg আগে ছিল এইচ, আর এখন কি হইব, এইচ মাইনাস এক্স। উচ্চতাটা যতটুকু, এখন উচ্চতা কতটুকু উচ্চায় আছে, এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে। তো এটা থেকে এই এই সমীকরণটা বের হয়েছে। আর ই কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এটা তোমরা সবাই জানো। তো এখানে বি স্কোয়ার মানে কি বেরিয়েছে, আদিবেগ যেহেতু শূন্য, স্থির অবস্থা থেকে পড়তেছে, একটু আগে বলছিলাম, স্থির অবস্থা থেকে পড়লে আদিবেগ হচ্ছে শূন্য, বুঝছো। আবার নিচের দিকে উপরে মারলে সর্বোচ্চ বেগে শেষ বেগে শূন্য হয়। তো
তো এখানে বি বিন্দুতে তো কি আছে, বেগ আছে, ঠিক আছে। তো এটা শেষ বেগ না, স্থির অবস্থা আদি বেগ শূন্য, কিন্তু শেষ বেগ কিন্তু বি বিন্দুতে শূন্য না। তো শেষ বেগটা হয়েছে বি স্কোয়ার। তো শেষ বেগের মান কত হয়েছে, 2gh, যেহেতু আদি বেগ শূন্য। তো এখানে এমজিএইচ এর মান বসাইছে, ইপি আর ইকি এর মধ্যে দুটোটার মান বসাইছে, মান বসাইয়া এই এমজিএক্স কাটা গেছে গা। তাহলে বি বিন্দুর মোট বিভব শক্তি কত পেয়েছি, এমজিএইচ। দেখো এই কি বিভব শক্তি। আর সি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে শূন্য। কেন? কারণ সি বিন্দু একদম মাটির সাথে চলে আসছে, এটা সর্বোচ্চ গতি। এটা যে বস্তু যখন পড়তে থাকে, জিনিসটা খেয়াল করে, এটা বস্তু যখন পড়তে থাকে, বস্তুটা যখন উপরে উঠায় রাখা হয়, এ বিন্দুতে রাখা হয়, এ বিন্দুতে রাখা হয়, তখন বিভব শক্তি ম্যাক্সিমাম। তখন বিভব শক্তিটা কি, ম্যাক্সিমাম। বুঝতে পারছো? আর যখন সি বিন্দুতে একবার ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে, তখন হচ্ছে গতি শক্তিটা হচ্ছে ম্যাক্সিমাম। কি ম্যাক্সিমাম? ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতি শক্তিটা কি, ম্যাক্সিমাম। বুঝতে পারতেছো? দেখো তখন সি বিন্দুতে আসার সময় বিভব শক্তি কত, শূন্য। তো গতি শক্তি কত, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তো এখান থেকে এম বি বি স্কোয়ার মান বের করছে, এর আগেরটার মতো 2gh। কিন্তু এর আগেরটা ছিল 2gx, কারণ উচ্চতা ছিল তখন এক্স। আর এখন উচ্চতা কিন্তু এক্স না, বুঝছো? এখন উচ্চতা চেঞ্জ হয়েছে। তো এখন উচ্চতা হচ্ছে পুরোটাই, একদম এখান থেকে এখানে পর্যন্ত পুরোটাই উচ্চতায়, যেহেতু সি বিন্দুতে আছে। দেখো, সি বিন্দুতে আছে যেহেতু আমরা হিসাব করতেছি, তখন উচ্চতা কিন্তু পুরোটাই। তো যেহেতু পুরোটাই উচ্চতা, সুতরাং দেখো পুরোটা যেহেতু উচ্চতা, তাহলে এই যে বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তো এই জি এইচ এর মান বসেছে, এই টু আর এই টু কাটা গেছে। তাহলে সি বিন্দুতে, এটা কিন্তু সি বিন্দু একবারে মাটিটা, মানে মাটিতে স্পর্শ করার আগে আর কি, এই যে ভূমিতে স্পর্শ করার আগে যখন বস্তুটা ছিল আর কি, এই বিন্দুতে যখন বস্তুটা ছিল, এই যে সি বিন্দুতে গতিশক্তি এমজিএইচ। তাহলে মোট শক্তি কত, ইপে প্লাস ইকে ইজ ইকুয়াল টু কত, এমজিএইচ। জিরো প্লাস এমজিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এমজিএইচ, এরকম আর কি। প্রতিটি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি থাকে, অপরিবর্তিত থাকে। অর্থাৎ দেখো, সি বিন্দুতে যে শক্তি, বি বিন্দুতে শক্তি, এ বিন্দুতে শক্তি সেম। এই জিনিসটাই বলছে আর কি, যে মহাবিশ্বে যে কোনো একটা বস্তু কণা শক্তি কি হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হইতে পারে, কিন্তু তার মূল শক্তি কি থাকবে, ফিক্স থাকবে আর কি। অর্থাৎ এটা যে অবস্থানে থাকুক, এ বিন্দুতে থাকুক, বি বিন্দুতে থাকুক, সি বিন্দুতে থাকুক, এর আগে পরে শক্তি কি হবো না, ধ্বংস বা বিনাশ হইব না। পুরো শক্তির পরিমাণটা সেম থাকবে। তারপর হচ্ছে ক্ষমতা, কাজের একক হচ্ছে ক্ষমতা, এটা তোমরা জানো। কাজ সম্পাদন করে কোনো ব্যক্তি আর কি, মানে একক সময়ে বা কাজ করার যে হার, তাকে ক্ষমতা বলে। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ/টি, এগুলো জানো। তারপর হচ্ছে এটা ক্ষমতা এত বলতে কি বোঝায় আর কি, এটা দিয়ে এত দিয়ে বোঝায় আর কি, প্রতি সেকেন্ডে এত পরিমাণ কাজ করতে পারে। অশ্ব ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক একক। কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য কি? কাজ হচ্ছে বল প্রয়োগ করলে কি হয়, স্মরণ হয়। এবং স্মরণটা কি হয়, বলের অভিমুখে স্মরণের এটা উপাংশের গুণফল থাকে। আর একক সময়ে কোন একটা বস্তু যে পরিমাণ কাজ করে আর কি, তাকে কি বলে, ক্ষমতা বলে আর কি। কাজ ধনাত্মক ঋণাত্মক দুই রকম হইতে পারে, ক্ষমতার কোনো প্রকারভেদ নাই। বুঝতে পারছো? শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, একক সময়ে যে কাজ করে তাকে ক্ষমতা বলে। এটাতে আর কোনো কথাবার্তা আছে আর কি, এগুলো দেখবা আর কি। শক্তির একক হচ্ছে, দেখো এটা ইম্পর্টেন্ট, mLt/2, কাজের একক জুল। একে আর ক্ষমতার একক হচ্ছে mLt/3। mLt/3 কেন? দেখো, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ/টি। ডাব্লিউ এর একক কি, ডাব্লিউ এর একক তো তোমরা জানো, mL t/2। তো t/2 রে যদি তুমি আবার টি দিয়ে ভাগ করো, ক্ষমতা মানে কি, যে নিচে একটা টি আছে, তো t/2 রে যদি কি করো, টি দিয়ে ভাগ করো, তাহলে কি হবো, mL² t/2। তো t/2 কে যদি তুমি কি করো, আরেকটা টি দিয়ে ভাগ করো, তখন কি হবো, t/3 হইব। এই যে টি দিয়ে ভাগ করছো, এই জন্য t/3 হয়েছে, এটা যে ক্ষমতার একক। কর্মদক্ষতা, মোট কার্যকর শক্তি, মানে যেটা পাইতেছো আর কি, আর যে মোট প্রদত্ত শক্তি এটা, ঠিক আছে, এটা দিয়ে কর্মদক্ষতা বের কর। এটা আমরা এখানে দেখছিলাম আগে 10 মিনিট স্কুলের এখানে। এখানে একটা জিনিস ভুল আছে 10 মিনিট স্কুলের এখানে। সি বিন্দুতে ওরা, হ্যাঁ না ঠিক আছে, সি বিন্দুতে বিভব শক্তি শূন্য, কারণ দেখো, কারণ উচ্চতা শূন্য। আর এ বিন্দুতে দেখো, এ বিন্দুতে গতি শক্তি শূন্য, কেন? বস্তুটা স্থির। কি, স্থির বস্তু। এই বিন্দুতে গতি শক্তি শূন্য, কারণ কেন কি বলতো, বস্তুটা কি, স্থির। এই জন্য শেষ বেগ কত, শূন্য। শেষ বেগ কত, শূন্য। বস্তুটা যেহেতু স্থির, এই জন্য এই বিন্দুতে গতি শক্তি শূন্য। আর সি বিন্দুতে কি, বিভব শক্তি শূন্য, কারণ সি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এত। আর এভাবে ডাইরেক্ট গতি শক্তি এভাবে লাগবে না, তখন এটা এভাবে লাগবে, এই কেজ হচ্ছে হাফ এম বি স্কোয়ার, বি সি স্কোয়ার আর কি সি বিন্দুতে।
সি বিন্দুতে সি স্কোয়ার মানে কত? বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। ইউ এর মান তো শূন্য, ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস জি এইচ। নিচে হচ্ছে টোয়াইস জি এইচ। এখান থেকে হাফ বি স্কোয়ার মান কত পেয়েছি? এম ইন্টু টোয়াইস জি এইচ। এই টু আর টু কাটা, যেগুলো হচ্ছে এম জি এইচ। বুঝছো? তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? সি বিন্দুতে গতি শক্তি হচ্ছে এম জি এইচ, বিভব শক্তি শূন্য। তাহলে মোট শক্তি কত সি বিন্দুতে? এত। ওই যে খাতাটা যেমনি দেখে সেমনি লাগবে আর কি, পরীক্ষার মধ্যে আসে। মানে এটাতে অনেক সুন্দর করে লাগছে, এই জন্য আসলে আমি খাতাটা দিকে পড়েছি। এখন আসো, এগুলো আমরা কর্মদক্ষতা কি পড়ছিলাম, যে লব্য কার্যকর শক্তি। এটা ইঞ্জিন চালাইলে আমরা যে পরিমাণ শক্তি ইনপুট দিই পুরোটা পাই না, এর কিছু পরিমাণ লস হয়। তো এটাকে কি লব্য কার্যকর শক্তি, এটা ইটা দিয়ে প্রকাশ করে কর্মদক্ষতাকে। এটা হচ্ছে পি আউটপুট, খেয়াল করে এইভাবে লেখে। আউটপুট মানে কি পরিমাণ পাইতেছি, এটা হচ্ছে আউটপুট। বুঝছো? আর পি ইনপুট, আমি কিটা পরিমাণ দিতেছি, পি ইন, এটা হচ্ছে ইনপুট। ইনটু কত? 100%। এটা হচ্ছে কি তোমার হচ্ছে কার্যক্রম ক্ষমতা। তো এটি কেমনি বেরোইব? পি আউটপুট প্রশ্নের মধ্যে দেওয়া থাকবো না, হয়তো তুমি পি ইনপুটটা দেওয়া থাকবো। তাহলে তুমি পি আউটপুটটা যদি বের করতে চাও, তাহলে কি করতে হবে? পি ইনপুট এটার যে ক্ষমতা আছে, যন্ত্রের যে ক্ষমতা, এটার সাথে কি করতে হবে? এন, এন দিয়ে গুণ করতে হবে। গুণ দিয়ে তুমি কি পাবে? আউটপুটটা পাইবা, টোটাল পাওয়ারটা পাইবা। এইভাবে অঙ্ক করতে হবে। অঙ্ক এমনি ডাইরেক্ট করে ফেলা যাবে ওটা না। দেখো আমরা সূত্রটা পড়ছিলাম যে ডাব্লিউ ইকুয়াল টু যে এফ এ, যদি কৃতকাজের ক্ষেত্রে যদি সরণ থাকে, মানে কোণ যদি থাকে আর কি, খেয়াল করো, তাহলে এফ এস, একটা কোণ যদি থাকে আর কি, যে থিটা কোণে কাজ করতেছে, এফ এস কস থিটা। ই কি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এম বি স্কোয়ারের জায়গায় পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম বি। তাহলে পি ইজ ইকুয়াল টু যেহেতু এম বি, তাহলে এই এম বি এর জায়গায় পি লিখতে পারি, তাহলে পি স্কোয়ার বাই টোয়াইস এম, এভাবে লেখা যায়। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এখানে ডাব্লিউ মানে কি? কাজ। কাজ সমান সমান লেখা যায় হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় এম জি এইচ। একই কথা, মানে কৃত কাজ যে কথা, গতিশক্তি আর কি। তুমি জানো হাফ এম বি স্কোয়ার মূলত গতিশক্তি। আর গতিশক্তি যে কথা, গতিশক্তি কখন হয়? তুমি কাজ করলে গতিশক্তি হয়। গতিশক্তি যে কথা, হাফ এম বি স্কোয়ার একই কথা, এম জি এইচ একই কথা, এটা অঙ্ক ক্ষেত্রে আর কি। বুঝতে পারছো? তারপর হচ্ছে বিভব শক্তি একই কথা, মানে সব কথা একই আর কি। গতি শক্তি আর বিভব শক্তি সেম। বুঝছো? দুইটাই শক্তি। তো তো এই জন্য অঙ্কের ক্ষেত্রে ইপি আর ই কি আর ইপি কি সেম, কিন্তু সূত্র কিন্তু দুইটার ক্ষেত্রে ভিন্ন। কারণ ই কি সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার, আর ইপি সূত্র কি? এমজিএইচ। যখন যেটা লাগে ওটা ইউজ করে কনভার্সনটা শিখবা। পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? তা এই জিনিসগুলা। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ই কে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ইপি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এমজিএইচ। বুঝতে পারছো? এগুলো হচ্ছে ডাব্লিউ, মানে কাজ আর কি, কাজ। আবার ভর না, ডাব্লিউ দিয়ে ভর বুঝো। আর এটা তো বুঝছো, ওই লব্য কার্যকর ক্ষমতা বা শক্তি বা ক্ষমতা, এটার একক নাই। এখন টাইপ ওয়ান, টাইপ ওয়ান এর অঙ্কগুলো একটু দেখি। ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস, সরণ। তো 70 কেজি বড় একটা ব্যক্তি আর কি 200 মিটার উচ্চতাতে পাহাড়ে অবস্থান করছে। ঠিক আছে? তিনি কি পরিমাণ কাজ করছে? তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু যে এফ ইন্টু এস, যেহেতু কোন টুন নাই, থিটা কোন টুন নাই, পাহাড়ের উপর উঠে সে বসে রয়েছে। মনে করি এটা একটা পাহাড়। ঠিক আছে? তো পাহাড়ের উপরে কি করছে? 70 কেজি ভরের একটা ব্যক্তি উঠে কি করছে? 70 কেজি ভরের একটা মানুষ এটা বসে রয়েছে, মনে করো আমার মতো একটা বড় সড়ো মানুষ, এখানে এটা বসে রয়েছে। পাহাড়টার উচ্চতা হচ্ছে 200 মিটার। ওর বলছে কি এটা, সে কি পরিমাণ কাজ করছে, যে যে পাহাড়টা বাইয়া এই যে ঢি 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 করে যে উঠছে আস্তে আস্তে, তো সে কি পরিমাণ কাজ করছে এই জিনিসটা বের করতে বলছে। তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু, তোমরা জানো বল ইন্টু কি? সরণ। তাহলে এফ ইজ ইকুয়াল টু আবার কি জানো? এম এ। এফ ইজ ইকুয়াল টু কি জানি আমরা? এম জি। এম এ অথবা এম জি আর কি। মানে যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধ দিকে পাহাড়ের উপরে উঠতে হয়েছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু যে এম জি, এম জি ইন্টু কত? এস। বুঝতে পারছো? এস হচ্ছে উচ্চতা, কতটুকু উচ্চতায় উঠছে। তাহলে এম এর মান কত? 70। জি এর মান কত? 9.8। বুঝতে পারছো? আর এস এর মান কত? অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। দেখো এই জিনিসটা বসাইলে মান চলে আসবে 1.372 10⁻⁵ জুল। তো 10⁵ জুল, এটা হচ্ছে কি কৃত কাজ। বুঝছো? বুঝতে পারছো কিনা? এফ ইজ ইকুয়াল টু কত? এস। এখানে এটা মানে ভাঙে ভেঙে লেখা আর কি, তুমি ডাইরেক্ট একবার লিখে ফেলবা। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এস, আবার এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি। এম জি দিয়ে হচ্ছে এস দিয়ে সেটা মান বসাই দিবা, অটোমেটিক হয়ে যাবে। 500 মিটার গভীর কুয়া থেকে 60 কেজির লোহা তুলতে কত পরিমাণ কাজ করতে হয়? আগের মতো ইয়া, উচ্চতা এইচ হচ্ছে 500 মিটার, ইয়া কত? 60 কেজি। তাহলে
ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ। এফ সমান কত, এম জি এইচ। জাস্ট মান বসে দিছে, অঙ্ক হয়ে গেছে। টাইপ টু। টাইপ টুটা কি, এটা একটু বোঝার চেষ্টা করো। টাইপ টু হচ্ছে তোমার গতিশক্তি দিয়ে। গতিশক্তির আমরা দুইটা প্যাটার্ন জানি। অঙ্কের গতিশক্তি মানে হচ্ছে, একটু আগে পড়েছো, গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তাহলে বেগ লাগবো। এই বেগটা কি বেগ? এই বেগটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ এটা হচ্ছে তোমার বেগ লাগবো। আর এটা কি লাগবো, বল লাগবো। গতিশক্তি বের করতে হলে দুইটা জিনিস লাগে, এটা হচ্ছে বেগ আর একটা বল। আর এটা হচ্ছে ভর বেগ থাকলে, ভর বেগ জানা থাকলে তখন ভর দিয়ে ভাগ করে গতিশক্তি বের করতে পারবো। দেখো এখান থেকে কিছু জিনিস বের করতেছে। গতিশক্তি যেগুলো হাফ এম বি স্কোয়ার, তাহলে এম বি স্কোয়ার এম বি স্কোয়ার। এখানে কি করছে, নিচে এম দিয়ে গুণ করছে, উপরে এম দিয়ে গুণ করছে। তাহলে উপরে যদি এম দিয়ে গুণ করি তাহলে কি দেবো, এম স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। আর নিচে যদি এম দিয়ে গুণ করি তাহলে কি দেবো, টোয়াইস এম। উপরে নিচে এম দিয়ে গুণ করছে। তাহলে এই এম স্কোয়ার পি ইকুয়াল টু কি জানো, এম বি। এম স্কোয়ার বি স্কোয়ার কিভাবে লেখা যায়, এম বি স্কোয়ারটার কি লেখা যায়, এম বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে পি। এখান থেকে পি এর মান বসাই দিলেই হয়ে যাবে। 40 কেজির বড় একটি ট্রাক এত কিলোমিটার বেগে চলতেছে। এত বড় একটা গাড়ি কত বেগে চললে ট্রাকটার গতি শক্তি সমান হইব? তাহলে আগে ট্রাকটার গতি শক্তি কি দেখো, এটা তোমাকে কি করতে হইব, বের করতে হইব। প্রথম হচ্ছে 40 কেজি বড় একটা ট্রাক এত কিলোমিটার বেগে চলতেছে। তারপরে, সরি 40 না, 4000 কেজি ভরের একটা ট্রাক 54 কিলোমিটার বেগ পার আওয়ার বেগে চলতেছে। 1000 কেজি ভরের একটা ট্রাক কত বেগে চললে ট্রাকটির গতি শক্তি সমান হবে? স্বাভাবিক ব্যাপার যে এটা, যেটার ওজন 4000 কেজি, এটা একটু সাইজে অনেক বড় সড়ো, এটার বেগ কি হইব, কম হইব। মনে করো 4000 কেজি ভরের একটা ট্রাক বলতে কি বুঝাইতেছে, বুঝাইতেছে এরকম একটা বড় সড়ো ট্রাক। বুঝছো, একটা বড় সড়ো ট্রাক যেটা হচ্ছে 4000 কেজি। আর পিছনে একটা ট্রাক আছে যেটা হচ্ছে একটু ছোট। বুঝছো, এটা এটা হচ্ছে 1000 কেজি। একটা সার্টিন টাইমের পরে কি হইব, যে এই দুইটা শক্তি সমান হইতে হবে। তাহলে এটা, এটা তো ভর বেশি। এটার যেহেতু ভর বেশি তাহলে এটার গতিশক্তি কি হইব, কম হইব। বুঝতে পারছো, মানে এটা ব্যাগ ডাকো। এটা যদি গতিশক্তি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এই প্রথম গাড়িটার ক্ষেত্রে যেটা বড় গাড়ি, এটার ভর বেশি তাহলে এটার ব্যাগ কম হইব। ব্যাগটা কি হইব, বি ওয়ানটা কম হইব। আর দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে খেয়াল করে যে 100 কেজি যেটা, দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে ই কে টু, এটার ভরটা কত দেখো, ভরটা এম টু বি টু। এটা ভর হচ্ছে 1000, এটা ভর কত, 1000। এটা ব্যাগটা কি হইব, বি টু স্কোয়ারটা অনেক বড় হইব, বেশি হইব। আর এখানে বি বি ওয়ানটা কি হইব, শুরু হইব। এটা ব্যাগটা বেশি না হলে তো এটা কি করতে হতো না, এটা সমান হইতে হতো না গতিশক্তি। দেখবা যে একটু পরে যে বেগ বাইরে হইব। এটা তো 54 কিলোমিটার দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে, এটা বি ওয়ান হচ্ছে 54 আর এম ওয়ান হচ্ছে 4000। দেখবা প্রশ্ন আমি কিন্তু করি নাই, অঙ্ক দেখে আমি বুঝতেছি যে বি টু এর মানটা কি হইব, অনেক বেশি হইব। দেখো অঙ্ক করার পরে, দেখো প্রথমটার ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে এত, ই কে ওয়ান ইজিক্যাল টু, এই যে প্রথমটার ক্ষেত্রে ই কে ওয়ান বের করছে। তো এই জায়গায় 54 কিলোমিটার মিটারে কনভার্ট করছে। মিটারে কনভার্ট করলে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। মিটারে কেমনে কনভার্ট করে এটা বলছিলাম, কিলোমিটার মানে 1000 দিয়ে গুণ, আর ইয়া মানে কি তোমার 3600 দিয়ে ভাগ। তারপরে দেখো ই কে ওয়ান, প্রশ্ন মধ্যে ই কে ওয়ান আর ই কে টু হচ্ছে সমান। কারণ দুইটা ক্ষেত্রে বলছে কি গতিশক্তি কি হইতে হইব, সমান হইতে হইব। ই কে ওয়ান আর ই কে টু কি হইতে হইব, সমান হইতে হইব। প্রশ্ন বলে দিছে, তা আমি বলি না। এই যে দেখো, প্রশ্ন বলে দিছে যে কত বেগে চললে গতিশক্তি কি হইব, সমান হইতে হইব দুইটা। তাহলে এভাবে, তাহলে গতিশক্তি সূত্র কি এটা, এটার মধ্যে এটা। তাহলে বি টু এর মানটা বের করতেছে। বি টু মানে কি, 4000/300 এগুলো হচ্ছে 15। বুঝছো, 30 মিটার পার সেকেন্ড কত বেরিয়েছে, ভি ওয়ান ছিল 15 মিটার পার সেকেন্ড, আর বি টু এর মান কত, 30 মিটার পার সেকেন্ড। তাহলে বি টুর ব্যাগটা কি ডাবল, কতটুকু হয়েছে, ডাবল। এটা যদি তুমি কিলোমিটারে কনভার্ট করো তাহলে হইব 108, কত হইব, 108 কিলোমিটার আওয়ার। তোমরা ইচ্ছা করলে এটা ক্যালকুলেটরে করতে পারো। আমি কিন্তু এটা মুখস্থ করে দিয়েছি, কেমন জানো, 2 দিয়ে গুণ করে দিয়েছি। আগের উত্তরটারে 54 2 দিয়ে গুণ, মানে এটা যেহেতু 15 থেকে 30 হয়েছে, 54 2 দিয়ে গুণ করলে যেটা ওইটা আনতে হবে। আর কিলোমিটার থেকে মিটারে কেমনে কনভার্ট করবা, শিফট কনস্ট্যান্ট 19 দিলে কি হইব, দেখবে কিলোমিটার থেকে মিটার হয়ে গেছে। শিফট কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা তুমি কনভার্ট করতে যেতেছো আর কি, ঠিক আছে। তারপরে এটা 19-এ ক্লিক করলে 19 বলতেছে, তখন এটা হইবে। এটা চেক করে দেখো পারো কিনা ক্যালকুলেটরে, না পারলে
আমি যেমন আমার কাছে ক্যালকুলেটর নাই, থাকলে বলে দিতাম। এই অঙ্কটা বুঝছো? এই অঙ্কটা কারো কোনো রেসপন্স নাই, কেটা কেটা আছে? আর একটু বুঝাই দেন ভালো করে, মানে ভালো করে রিপিট করে বুঝাই। দেন একটু। আচ্ছা, আমাকে শোনা যায় কিনা ঠিক মতো? হ্যালো? জি স্যার, ইয়াসমিন, শোনা যায়। আমাকে কি শুনতেছো? ইয়াসমিন, আমাকে কি শোনা যায়? জি ভাইয়া, শোনা জি যাচ্ছে। ভাইয়া, শোনা যাচ্ছে তো। অঙ্কটা কি বুঝছো? জি, বুঝতে পারছি। বুঝছি, আবার বুঝালে ভালো হয়। ঠিক আছে, আরেকবার বুঝাইতে সমস্যা নাই, কিন্তু অঙ্কটা অনেক সিম্পল। মনে করো এম ভরের একটা বস্তু আছে, যেটা বড় হচ্ছে 400 কেজি, খেয়াল করো বিষয়টা, সরি 4000 কেজি। এটা হচ্ছে প্রথম বস্তুটা, বেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আর আরেকটা বস্তু আছে যেটা পিছনে আছে আর কি, এটার বড় মানে বস্তু না, গাড়ি আর কি, ট্রাক, F2 আছে, যেটার বড় হচ্ছে 1000 কেজি ট্রাকটা। আর এটার বেগটা কত, B2টা বের করতে হবে। তো আমি এটা বুঝাইতে যেতেছিলাম যে যদি দুইটার গতিশক্তি সমান, তাহলে কি করতে হইব? একটা বস্তুর ভর বেশি, তাহলে দ্বিতীয় বস্তুটার যদি বেগ বেশি না হয়, তাহলে কি গতিশক্তি সমান হতে পারবো? জীবনও না। যেমন একটা বস্তু, প্রথম বস্তুটা গতিশক্তি মানে 1/2 mv², তো প্রথম বস্তুটার ক্ষেত্রে এম এর মান হচ্ছে 4000। মনে করো বি এর মান 54 কিলোমিটারে মিটারে কনভার্ট করলে হচ্ছে 15 স্কোয়ার। বুঝতে পারছো এটা? আর M2টা কত, হাফ ইন্টু, একটা হচ্ছে 1000, আর এই 1000-এর পর হচ্ছে B2, এই B2 এর মানটা কি হইতে হবে? বেশি হইতে হবে, B2 স্কোয়ার যেটা। কারণ এটা যদি বেশি না হয়, তাহলে তো এটা সমান হইতে পারতো না। কারণ এটা তো একটা পার্ট 4000 হয়ে দিছে, আর এটা রেট হইছে 1000, এটা 15। তাহলে এই B2 এর মানটা বেশি হইলে কি হইব? এই চার, এই জিনিসটা কভার দিতে পারবো। বুঝতে পারছো? তখন এটা দেখা গেছে কি যে B2 এর মানটা বাইরে হচ্ছে 30, 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ V1 এর ডাবল আর কি। আর 30 কে যদি মিটারকে যদি কিলোমিটারে কনভার্ট করো, তাহলে 108 কিলোমিটার পার সেকেন্ড। মানে দুইটা জিনিসের যদি গতি শক্তি সমান হইতে হয়, দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে EK1 প্রশ্ন মতে, একটা ট্রাক, প্রথম ট্রাক। তো প্রথম ট্রাকের ভর বেশি, কি বেশি? ভর বেশি। তো ভর যদি বেশি হয়, তাহলে গতিসূচির সূত্রের মধ্যে ভরের মান যেহেতু বেশি, ঠিক আছে, এটার বেগ হচ্ছে 15, বেগের মানটা একটু কম থাকবো প্রথম ট্রাকের ক্ষেত্রে, M1 এর ক্ষেত্রে। বুঝতে পারছো? তো ব্যাগটা একটু কম থাকবে, মনে করো B1টা একটু কম থাকবে। আর দ্বিতীয় ট্রাকটার ক্ষেত্রে ভরটা কত? ভরটা কম। ভরটা কম, তাহলে ব্যাগটা কি থাকবো? বেশি থাকতে হইব। থাকলে কি হইব? এরা দুইজন পরস্পর কি হইব? সমান হইব। আদারওয়াইজ কি সমান হইতে পারবো? না। বুঝছো কিনা? সমান হইতে হইলে মানে একটা না একটা দিক দিয়ে কি হইতে হইব? ব্যালেন্স হইতে হইব। ক্লিয়ার? হ্যালো? তো এখানে কি করছে? জাস্ট কিছুই করে নাই, এখানে জাস্ট তোমার মান বসাইছে, দেখো ইকে ইজ ইকুয়াল টু হাফ mv², তাহলে এই যে এ হাফ হাফ কাটা, তাহলে প্রথম বস্তুটা, তারপর দেখো এই B2 স্কোয়ারটা এদিকে আনছে, তাহলে M1/M2 এই মানে এদিকে থাকুক, মানে এখানে একটা লাইন একটা কম লিখছে, আমি এটা লিখে দিই লাইনটা, টেনশন করার কোনো কারণ নাই। এখানে একটা লাইন ওরা কম লিখছে আর কি, এই জন্য এমন লাগতেছে। দেখো এখানে একটা লাইন হয়তো এরকম যে M2, দেখো এই M2/B2 স্কোয়ারটা এইদিকে আনো, যেহেতু তুমি B2 বের করবা। M2/B2 স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে M1/B1 স্কোয়ার। B2 স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে M1/M2 B1 স্কোয়ার। বুঝতে পারছো? তো B2 মানে কি? এই রুট ওভার দিতে হইব, স্কোয়ারটা কেটে গেলে কি দিব? M1/M2 রুট ওভার আর কি ইন্টু B1 স্কোয়ার। তাহলে M1 এর মান বসাইছে, M1 এর মান কত? 4000, M2 এর মান কত? 1000, আর 15। তাহলে এটা কাটা গেলে কাটা, 4 রুট করলে কত হয়? 2। বুঝতে পারছো? 4 যদি তুমি রুট করে, রুট ওভার 4 × 15, ধরো 4 রুট করলে কত? 2, 2 × 15 দিয়ে হচ্ছে 30। এভাবে বের করছি। মানে দুইটা জিনিসের বলছে গতি শক্তি সমান, এটার মধ্যে ভর কি আছে? ভরের মান দেওয়া আছে, একটা জিনিসের বেগ দেওয়া আছে, অপর জিনিসটার বেগ বের করতে হবে, দূরে কাহিনী আর কিছু না।
খুবই সিম্পল অঙ্ক। এরপর খেয়াল করো, 36 কিলোমিটার দ্রুতিতে গতিশীল একটি ট্রাকের গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে গতিশক্তি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হয়? খুবই কঠিন। দেখো কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। 36 কিলোমিটার বেগের এটা দ্রুতিতে গতিশীল একটি ট্রাকের গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হয়? কত গুণ দ্বিগুণ শক্তি? গতিশক্তি দ্বিগুণ হয়। তাহলে আগে এই জিনিসটা বের করো যে B1 যেটা দেওয়া আছে প্রথমে, B1 এটা বোঝার চেষ্টা করো। 36 কিলোমিটার, তো 36 কিলোমিটারটা তোমাকে মিটারে কনভার্ট করতে হবে। তো মিটারে কেমনে কনভার্ট করবা? 36 × 1000। দেখো এই যে 36 × 1000, আর নিচে কত? 3600, মানে আওয়ারটা দিয়ে ভাগ আর কি। 36 হচ্ছে কিলোমিটার, কিলোমিটারটা মিটারে কনভার্ট করলে কত? 1000। আর আওয়ার, আওয়ার 1 ঘন্টা কত? 3600 সেকেন্ড। এই যে 3600 দিয়ে ভাগ, তো ভাগ করার কারণে কি হয়েছে? এটা B1 এর মান পেয়ে গেছো। এখন বলতে কি B2 এর মানটা কত, এটা বের করতে বলছে। B2 কত এটা তোমাকে প্রশ্নের মধ্যে বের করতে বলছে। আর যেহেতু একটি ট্রাক, ট্রাকের M1 যা, M2 কি তা, ওই M1 যা, M2 তা। আর বলছে প্রথমে যে গতিশক্তি ছিল, এখন গতিশক্তি কি হইব? দ্বিগুণ হইব, অর্থাৎ EK1। ঠিক আছে, বুঝতে পারছো? মানে 2EK1, 2EK1 হইব EK2 এর সমান। 2 মানে EK1 এর দ্বিগুণ। বুঝতে পারতেছো? হ্যাঁ, এটা সমান হইব আর কি। দেখো এই জন্য প্রশ্ন মতে 2EK1 ইজ ইকুয়াল টু হচ্ছে EK2। কারণ গতিশক্তি কি, মানে বেগটা কি পরিমাণ বৃদ্ধি করলে, অর্থাৎ B2 এর মানটা কি পরিমাণ বাড়াইলে। আগে যদি বেগ থাকতো তোমার 36 কিলোমিটার, বুঝতে পারতেছো, অন বেগ হইব, আর সরি, হ্যাঁ, আগে যদি গতিশক্তি থাকতো যে মনে করো 50 জুল, এখন এখন গতিশক্তি কত হইতে হইব? 100 জুল হইতে হইব। গতিশক্তি দ্বিগুণ হইব, 100 জুল হইতে হইব। এরকম টাইপের কিছু একটা আর কি। তো এটা আর দেওয়া নাই। তো দেখো 2EK1 সমান হচ্ছে EK2। যা সূত্র বসাই দিছে, EK1 মানে কি হাফ M1B1 স্কোয়ার হাফ M2B2 স্কোয়ার। এর মধ্যে যে সূত্র বসাই অঙ্ক করে B2 টা বের করছে। দেখো B2 কতটুকু বাড়তে হবে, আগে ছিল 10, এখন হচ্ছে 14। B2 এর মান 4 মিটার পার সেকেন্ড বাড়াইতে হইব, বাড়াইলেই গতিশক্তি কি হয়ে যাবো? দ্বিগুণ হয়ে যাবে। এখন ধর টাইপ 3, এটা গুলি কোথাও মারছে, গুলি করছো 300 মিটার বেগে, ঢুকছে কত সেন্টিমিটার? 2 সেকেন্ড, 2 সেন্টিমিটার গিয়ে ঢুকছে। বুঝতে পারছো? 8 সেন্টিমিটার পুরো ত্বকটাকে ভেদ করতে গতিশক্তি কত করতে হবে, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে একটা তক্তা আছে, এই তক্তাটা হচ্ছে 8 সেন্টিমিটার পুরু, মানে এটার পুরুত্ব আর কি। এটার যে এক্স, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। মনে করো এটা পুরুত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। তুমি এখান থেকে একটা বন্দুক দিয়ে গুলি করছো, বুঝছো? এই যে বন্দুকটা দিয়ে গুলিটা করলো না, এখান থেকে গুলিটা বের হইয়া বন্দুক থেকে এদিক দিয়ে গুলিটা যেতে 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 2 সেন্টিমিটার ঢুকছে। কত সেন্টিমিটার ঢুকছে বলো? কত সেন্টিমিটার ঢুকছে? হ্যালো? 2 সেন্টিমিটার। হ্যাঁ, 2 সেন্টিমিটার ঢুকছে। 2 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে S1 প্রথম সরণটা হচ্ছে 2 সেন্টিমিটার ঢুকছে। তো যখন 2 সেন্টিমিটার ঢুকছে আর কি, তো এই 2 সেন্টিমিটার হচ্ছে 0.002 মিটার। এটা যদি মিটারে কনভার্ট করে দিই, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এই 2 সেন্টিমিটার ঢুকতে গিয়া তোমার, দাঁড়াও wait, ওইখানে একটা ব্যাগ দেওয়া আছে, গুলির ব্যাগ বি দেওয়া আছে 200 মিটার। তাহলে প্রথমে গুলিটার গতিশক্তি কত এটা বের করি। গুলিটার গতিশক্তি হচ্ছে এত, ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ MB স্কোয়ার। এই যে গুলিটা যে বের হয়েছে, এই গুলিটার গতিশক্তি কত? ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ MB স্কোয়ার। গুলির ভর কত? 5 গ্রাম। ভরটারে তোমার কি করতে হবে? 0.005 কেজিতে কনভার্ট করতে হবে, আর B স্কোয়ার দিয়ে 225 জুল। গুলি করতে কত কাজ? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? EK1 ইজ ইকুয়াল টু হচ্ছে FS1।